ওকে অল ডিয়ার মাই ফ্রেন্ডস, আজ আমরা মোটামুটি মডেল কোশ্চেন সেট 11 এর পার্ট 2টা এখানে শেষ করব। পার্ট 2তে আমরা মোটামুটি 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো শেষ করব। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত সেটা আমাদের বের করতে বলেছে। আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি জানি, আমাদের 4 এর 1। আমরা সূত্র কি জানি, সূত্র জানি এ, অর্থাৎ এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ আসল ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তাই তো, তার পাওয়ার এন। এবার আমাদের শুধুমাত্র এখানে কি বের করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ। যেহেতু সুদ বের করতে বলেছে, সুতরাং এই এ থেকে আমরা যদি পিটা বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো সুদ। ওকে, সুদ যেটাকে বলা হয় আই, আই দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো, এবার যে ডাটাগুলো দেয়া আছে সেগুলো লিখবে পরপর। এখানে সুদের পরিমাণ লিখলে, সময় দেয়া আছে লিখে নিলে, এইভাবে যে ডাটাগুলো দেয়া থাকবে সেগুলো তোমাকে আগে লিখে নিতে হবে। তারপরে এবার দেখো, যেটা করবে সেটা হলো আমরা এই ফর্মুলা ফেলবো। কি হবে সেটা, পি অর্থাৎ এখানে আছে কত 1000 ইন্টু ওখানে 1 প্লাস আর এর মান 10 বাই 100, তার পাওয়ার এন অর্থাৎ 2 বছর বিয়োগ আমাদের আসল। তাহলে আমরা সুদের পরিমাণ পেয়ে যাবো, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 1000 ইন্টু এই 0 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে এখানে 1 প্লাস 1 বাই 10 তার হোল স্কয়ার মাইনাস অফ 1000 ইন্টু এখানে লসাগু কত 10, 10 আর 1 11 তার হোল স্কয়ার মাইনাস অফ 1000 ইন্টু 1 0 0 আর এখানে 1 2 1 মাইনাস অফ 1000, তাহলে এখান থেকে 0 0 এখান থেকে 0 0 কেটে দাও, তাহলে এখানে পাচ্ছি আমরা 1 2 1 0 মাইনাস অফ 1000, তাহলে 210 টাকা আমাদের সুদ। ক্লিয়ার হলো, 210 টাকা আমরা পেয়েছি সুদ। এখানে শুধুমাত্র একটু লিখতে হবে যে ডাটাগুলো দেওয়া থাকে, প্রত্যেক ভিডিওতে আমি বলি ঠিক সেইগুলো লিখে নিতে হবে। চলো তাহলে তুলে নাও অঙ্কটা, পরের অঙ্কটা পড়বে একটু। পরের যে অঙ্কটা আমাদের দেয়া আছে সেটা একটু দেখে নিই। এখানে একটি যৌথ ব্যবসায় এ বি সি এর মূলধনের পরিমাণ আমাদের দেয়া আছে। এখানে যেহেতু আমাদের ভগ্নাংশ দেয়া আছে, আমরা ভগ্নাংশ কখনোই রাখবো না, এটা আমাদের প্রথম কথা। এবার 4 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। এবার বছরের শেষে এত টাকা লাভ হয়, তাহলে এ কত লাভ্যাংশ পাবে। এই অঙ্কটা যেহেতু মোটামুটি ক্ষেত্রে কয়েকবার করা হয়েছে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে একটু আলাদা রয়েছে, সুতরাং আমি লেখাগুলো একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। ক্লিয়ার, এখানে দেখো, এখানে এ বি সি এর মূলধনের অনুপাত, এখানে আমাদের মূলধনের অনুপাত কত আছে 1/2 1/3 এবং 1/4 এইভাবে আমাদের রয়েছে। এখানে একটু আলো পড়ছে, এখানে একটু ঠিক করে নেবে, শুনে না, এ বি সি এর মূলধনের অনুপাত। ওকে, এবার এদের লসাগু কত, এদের লসাগু 2 3 4 এর লসাগু 12, তাহলে এদের প্রত্যেককে যদি 12 দিয়ে গুণ করি তাহলে এখানে কত পাবো 6, এখানে কত পাবো 4, এখানে কত পাবো 3, প্রত্যেককে 12 দিয়ে গুণ করলাম। এবার বলতে পারো যে কি করে হলো, তাহলে 1/2 তাকে 12 দিয়ে গুণ করো, কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে 6, আর ওখানে 1/3 কে 12 দিয়ে গুণ করো, কাটাকাটি করো, তাহলে হচ্ছে 4, সেটাই বসিয়েছি। তাহলে 1/3 কে 1/4 কে 12 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে 3। ক্লিয়ার, 6 4 3 সেটাই বসিয়ে দিয়েছি। দেখো, তাহলে মনে মনে এই ক্যালকুলেশন গুলো করে নাও, সহজ হবে। এবার এখান থেকে
বলছে কি এ তার অর্ধেক মূলধন তুলে নেয় 4 মাস পরে। তাহলে এখানে মোটামুটি আমাদের মূলধনের অনুপাত পেয়েছি। এবার ধরে নেব, ধরি এ কমা বি ও সি এর মূলধন যথাক্রমে কত 6x, 4x, 3x। ওকে, এবার দেখো এই 6x টাকা, খেয়াল করে শুনবে, এই 6x টাকা আমাদের মোটামুটি ক মাস কেটেছে? 4 মাস, তাই তো? এটা 4 মাস। এরপরে এই টাকাটাকে অর্ধেক তুলে নিল। অর্ধেক অর্থাৎ এখানে 6x কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছে 3x, তাই তো? তাহলে এখানে 3x টাকা পরবর্তী ক্ষেত্রে 8 মাস কেটেছে, তাই তো? 8 মাস চললো। প্রথম এটা আমাদের একটা বছর, তার এটা 4 মাস এখানে কেটেছে 4 মাস হিসেবে 6x টাকা। এর পরবর্তী ক্ষেত্রে 3x টাকা 8 মাস কেটেছে। এটা কার টাকা? এটা এ এর টাকা, তাই তো? তাহলে আমরা একটা জিনিস লিখব, খেয়াল করে একটু দেখবে যে বিষয়টা কতটা ক্লিয়ার হচ্ছে তোমার। তাহলে মাস হিসেবে মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত একটু দেখবে। এখানে আমাদের কত আছে? 6x টাকা এর ক্ষেত্রে। তাহলে এই 6x এর সঙ্গে কত গুণ? 4, যেহেতু এটা 4 মাস কেটেছে। এরপর এর সঙ্গে আবার যোগ হচ্ছে কত? 3x টাকা ক মাস কেটেছে? 8 মাস, তাই তো? অনুপাত চিহ্ন দাও। এবার এই 4x টাকা অর্থাৎ বি আমাদের টাকা তো তোলেনি, এই কারণে এই বি এর টাকা 12 মাস কেটেছে। একইভাবে এই সি এর টাকা এটা আমাদের কেটেছে 12 মাস। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 4 ছক 24, 3 24, তাহলে 24 আর 24 যোগ করলে কত হয়? 48x প্লাস 4 12 48x, সরি এখানে অনুপাত চিহ্ন। এবার 3 12 36 x। এবার প্রত্যেকটা ক্ষেত্রে x x কে x কমন গেল, কেটে দাও। তাহলে এখানে 12 দিয়ে কাটলে কত হয়? 4 12 48, 4 12 48, 3। ক্লিয়ার হলো? এবার দেখো এখানে আনুপাতিক যোগফল কত হয়? 4 প্লাস 3 ইকুয়াল টু 11। মোট লাভ কত হয়েছে এখানে দেয়া আছে? মোট লাভ ভুল না হলে 6072 টাকা দেয়া আছে। চেক করে নেব। 6072 টাকা। এবার দেখো অতএব এ এর লাভ্যাংশ তাহলে কত হবে? এখানে এই যে 6072 টাকা এত এর কত পাচ্ছে? 4 আর 4 8 আর 3 11, 11 ভাগের 4 ভাগ, তাই তো? এইটাতে এটা কেটে দাও, তাকে 4 দিয়ে গুণ করে দাও। ওকে, তাহলে আমরা কাটাকাটি করে কত পাচ্ছি? 6072 বাই 11, 6072 by 11, 552 into 4, 2208। ক্লিয়ার? তাহলে এর লাভ্যাংশ কত হচ্ছে? এত টাকা। আশা করি পুরো ক্লিয়ার হয়েছে। অঙ্কটা একটু জটিল মনে হবে এইখানটায়, কিন্তু এটুকু একটু ভালো করে বুঝলে পুরো ক্লিয়ার। এবার দেখো পরের অঙ্কটা দেখো, এটা একটু তুলে নেবে। দেখো এখানে একটা মান আমাদের দেয়া আছে x এর, এটা আমাদের 3 নং। x equal to √3 plus of 2। ওকে, x এর মানটা আমি একটু বসিয়েছি। কত আছে? x equal to √3 plus 2। এটাকে আমি অন্যভাবে লিখতে পারি, x equal to 2
প্লাস রুট থ্রি, এটাও তো লেখা যায়, একটু ঘুরিয়ে লিখলাম। এবার দেখো 1/x, 1/x ইকুয়াল টু কত বলতে পারি, এটাকে উল্টে দিয়েছি, এর নিচে এক ছিল, তাহলে এটাও উল্টে দেবো, 2 প্লাস রুট থ্রি। আমরা নিচে কি রুট বা করণী এগুলো রাখি না, আমরা করণী করার সময় শিখেছি। তাহলে এখানে এই করণী নিরসক দিয়ে আমরা গুণ করলাম উভয় পক্ষে, তাহলে 2 মাইনাস রুট থ্রি। তাহলে এখানে কত হচ্ছে, a প্লাস বি আর a মাইনাস বি, তাহলে কত হচ্ছে 2 এর স্কয়ারে 4, রুট থ্রি এর স্কয়ারে 3, তাহলে 2 মাইনাস অফ রুট থ্রি। তাহলে এখানে 4 থেকে 3 চলে গেল, তাহলে থেকে 1 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেই সংখ্যাটাই হয়, তাই তো? তাহলে এবার আমাদের মান বের করতে বলেছে না, x প্লাস 1/x এর, তাহলে x এর মান কত, 2 প্লাস অফ রুট থ্রি, আর 1/x এর মান এখান থেকে এই যে দেখো এত দূর এসে বের করলাম, তাহলে কত হলো, প্লাস অফ 2 মাইনাস অফ রুট থ্রি, রুট থ্রি কেটে গেল, 2 এর 2 যোগ করলে হয় 4। ক্লিয়ার? আশা করি পুরো ক্লিয়ার হয়েছে। চলো এবার পরের অঙ্কতে যাচ্ছি, তুলে নেবে অঙ্কটা। চারের যে অঙ্কটা রয়েছে সেটা আমি একটু দেখি। ওকে, এই অঙ্কটায় বেশ কিছু টুইস্ট রয়েছে। অঙ্কটা দেখো কত রয়েছে, তারপর নিচ্ছি ঠিকঠাক করে। a x স্কয়ার প্লাস অফ b অফ x প্লাস অফ c ইকুয়াল টু 0, এটা আমাদের অঙ্ক রয়েছে, তাই তো? এদের দুটি বীজ আমাদের দেয়া রয়েছে, একটা আলফা আর একটা বিটা। ওকে, এবার এদেরকে একটা সমীকরণে দাও, সমীকরণ দুটি বীজ। ওকে, সমীকরণের দুটি বীজ, একটা কত আলফা আর একটা বিটা। এবার আমরা কি জানি, আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল কত, আলফা প্লাস, অতএব আলফা প্লাস বিটা বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু মাইনাস অফ বি বাই এ, এবং বীজদ্বয়ের গুণফল বীজদ্বয়ের সমষ্টি মাইনাস অফ বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল সি বাই এ, তাই তো? আমরা তো এইটুকু শিখেছি। এবার এখান থেকে দেখো আমাদের যে সমীকরণ আছে সেখানে ax স্কয়ার প্লাস bx প্লাস অফ c আছে, এদের উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। ওকে, তাহলে এখান থেকে মোটামুটি আমরা a b এদের যদি মানটা বের করি তাহলে মোটামুটি একটু সুবিধা। ওকে, তাহলে এখান থেকে আমি b এর মানটা বের করব। ওকে, এটা আমি এই পাশে লিখছি, আলফা বিটা ইকুয়াল টু c বাই a। ওকে, এখান থেকে b এর মানটা বের করি, তাহলে মাইনাস অফ b, a এর সঙ্গে গুণ হচ্ছে এটা, তাহলে a আলফা প্লাস অফ a বিটা, তাহলে b যদি ওই পাশে চলে যায়, মাইনাস যদি উভয় পক্ষে গুণ করি তাহলে মাইনাস অফ a আলফা প্লাস মাইনাস অফ a বিটা। ক্লিয়ার? এবার এখানে c এর মানটা বের করো, তাহলে a দিয়ে গুণ করো, তাহলে c ইকুয়াল টু a আলফা বিটা। এবার প্রদত্ত যে সমীকরণটা দেয়া আছে, অতএব এখন দেখো, এখন আমাদের কাছে দেয়া আছে a x স্কয়ার প্লাস অফ bx প্লাস অফ c ইকুয়াল টু 0। ওকে, এটুকু তো আমাদের কাছে দেয়া আছে, আমাদের এইটুকুকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এবার আমরা মোটামুটি a এর মান পেয়ে, এখানে c এর মান পেয়েছি, b এর মান পেয়েছি, তাহলে এই সমীকরণে আমরা বসিয়ে দেব a x স্কয়ার, b এর মান কত আছে, মাইনাস অফ a আলফা মাইনাস অফ a বিটা, তাহলে মাইনাস অফ a আলফা মাইনাস অফ a বিটা, এটাকে আমি একটু ব্র্যাকেটের মধ্যে রাখবো, এখানে আমার প্লাস ছিল আর এটা আমার x বাইরে রয়ে গেছে। c এর মান কত আছে, c এর মান রয়েছে a আলফা বিটা, তাহলে a আলফা বিটা লিখলাম। এবার দেখো
এ এক্স স্কোয়ার, এইটা দিয়ে গুণ করে দাও মাইনাস অফ এ আলফা মাইনাস অফ এ বিটা, ও সরি এক্সটা গুণ হচ্ছে এর সঙ্গে, তাহলে এক্স এখানেও এক্স মাইনাস অফ এ আলফা বিটা। এখানে দেখো এখান থেকে কি কমন যায়, এই দুটো থেকে এ এক্স কমন যায়, তাহলে এখানে পড়ে রইল কত, এখানে পড়ে রইল শুধুমাত্র এক্স। এখানে পড়ে রইল কত, তাহলে এখানে পড়ে রইল আমার আলফা। এবার এখান থেকে আমি কমন নেব এ অফ বিটা, এ বিটা কমন নিলাম, তাহলে এক্স আর এখানে পড়ে রইল আলফা। ওকে, তাহলে এখান থেকে এটুকু কমন নিতে পারি যে এক্স মাইনাস আলফা, এই দুটো থেকে এখান থেকে এটুকু কমন নিলাম, আর বাকিটুক বসিয়ে দিলাম এ এক্স মাইনাস অফ এ বিটা। ওকে, এবার এই সমীকরণে বা এই অংশ থেকে যদি আমরা এটাকে কমন নিই, তাহলে এ আমাদের সামনে চলে আসবে, তাহলে এ ইন্টু এক্স মাইনাস আলফা, আর এখান থেকে যেহেতু এ কমন নিয়ে নিয়েছি, তাহলে এক্স মাইনাস বিটা, এটাকে আমরা পাচ্ছি। ওকে, আশা করি পুরো ক্লিয়ার হয়েছে বিষয়টা। অঙ্কটা একটু টাফ মনে হতে পারে প্রথম, বাট আমার মনে হয় দুই একবার প্র্যাকটিস করলে বিষয়টা পুরো ক্লিয়ার হবে। প্রথম আমরা বি এবং সি এর মানটা বের করব, এবং সেটা আমরা এদের এই যেটা বলেছে আমাদের সেখানে আমরা মানগুলো বসিয়ে দিলে এবার উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ এদেরকে গুণ আকারে রাখতে হবে, এটুকু মনে রাখতে হবে। ওকে, তাহলে চলো পরের অঙ্কতে যাচ্ছি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে চলো পরের অঙ্কতে আমি যাচ্ছি। পরের যে অঙ্কটা রয়েছে 5 নম্বরের 4/5, সেটা সম্ভবত একটু ভুল আছে অঙ্কটা, আমি সঠিক কোনটা আমি সেটা বুঝতে পারিনি, এই কারণে আমি এই অঙ্কটার সঠিকটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না। এই পঞ্চভুজের এবি এবং এসি বাহু সমান বলেছে, এবং এসি একটি বৃত্তের ব্যাস বলেছে। খেয়াল করবে প্রশ্নটা কেমন আছে, এটা আমাদের একটা পঞ্চভুজ বলেছে, ধরে নি আমাদের এসি একটা কি বলেছে, এসি আমাদের ব্যাস, আর বি তাহলে নিশ্চয়ই এদিকে হবে, এ বি সি ডি ই এফ। ওকে, এবার দেখো এ বি সি ডি ই, এই ক্ষেত্রে এসি বলেছে আমাদের ব্যাস, আবার এ বি ইকুয়াল টু এসি বলেছে, তাহলে এ বি আর এসি যদি সমান হয়, তাহলে এ বি অবশ্যই ব্যাস হবে, এ বি অবশ্যই ব্যাস হবে। তাহলে যদি এ বি ব্যাস হয়, তাহলে এ বি এসি এর উপরেই থাকে, অর্থাৎ এখানে এ বি হবে। তাহলে এটা কোনোভাবেই পঞ্চভুজ হয় না। এখানে প্রশ্নের সঠিক কোনটা হবে সেটা আমি ধরতে পারিনি, এই কারণে আমি তোমাদেরকে এই প্রশ্নটা করাতে পারছি না, সংশোধন করতে পারছি না প্রশ্নটা কি আছে। যতগুলো ধরতে পেরেছিলাম যে ভুল আছে সেগুলো আমি সংশোধন করে দিয়েছিলাম, কিন্তু এখানে ভুলটা কি আছে সেটা আমি ধরতে পারছি না, বাট ভুল আছে। ওকে, এবার দেখো পরের যে প্রশ্নটা রয়েছে, এবার দুটি আমাদের ত্রিভুজ রয়েছে, একটা এবিসি, এটা এ বি সি একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ এখানে রয়েছে সদৃশ বলেছে, সদৃশ, তাহলে এটা এক্স ওয়াই জেড বলেছে। এবার এদের মান দেয়া আছে, দেখো এক্স কোণ আর এ কোণ সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান বলেছে, আর বি কোণ আর ওয়াই কোণটা আমাদের সমান বলেছে। এবার এখানে আমাদের কিছু মান দেয়া আছে, বিসি ইকুয়াল টু √3, এবি ইকুয়াল টু 3, এবি 3, বিসি √3। এবার এখানে আরো কিছু মান দেয়া আছে, এক্স ওয়াই জেড এর মান কত বের করতে বলেছে, আর এক্স ওয়াই ইকুয়াল টু 7, এক্স ওয়াই ইকুয়াল টু 7। এই দেখো যেহেতু এরা সদৃশ, সুতরাং এদের বাহুর যে অনুপাতগুলো হবে তারা অবশ্যই সমানুপাতে থাকবে, অর্থাৎ অনুপাতগুলো সমান হবে। তাহলে এখান থেকে বলতে পারি এবি বাই এক্স ওয়াই, আর এখানে বিসি বাই ওয়াই জেড। ক্লিয়ার? তাহলে এবার প্রত্যেকটার মান বসিয়ে দাও। এবি ইকুয়াল টু কত আছে 3, বিসি ইকুয়াল টু
√3, এখানে সরি xy ইকুয়াল টু 7 আছে এখানে, আর এখানে বিসি ইকুয়াল টু √3, ওয়াই জেড আমাদের যেহেতু বের করতে হবে সুতরাং এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবার দেখো ওয়াই জেড এখানে চলে আসলো, এখানে √3 আছে ইনটু এখানে কত আছে 7, নিচে আছে ওই পাশে গেলে উপরে গুণ হবে, এখানে 3। এবার তুমি যদি চাও কাটাকাটি করতে পারো, কিন্তু দেখো কাটাকাটি করলে নিচে করণী চলে আসবে, নিচে করণী চলে আসবে, আর নিচে আমরা কখনো করণী ব্যবহার করি না, এটা আমরা শিখেছি। সুতরাং এটাকে লিখে দেব 7√3/3। এইভাবে অঙ্কটাকে আমরা রাখবো। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবার পরের অঙ্কতে আমি যাব। ওকে, চলো এটা 6 নম্বর অঙ্ক ছিল। ওকে, এবার আমাদের 7 নম্বর। এখানে দেখো একটা বৃত্তের উপর অবস্থিত পি এবং কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে পি এ কিউ কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে এ পি কিউ কোণ এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। এবার দেখাচ্ছি তোমাদের বিষয়টা। এখানে মোটামুটি এই একটা বৃত্ত আছে, এখানে ধরো এখানে একটা পি রয়েছে, এখানে কিউ রয়েছে, এটা আমাদের ও। তাহলে এখান থেকে একটা স্পর্শক টানা হয়েছে আর এখান থেকে একটা স্পর্শক টানা হয়েছে, এরা মোটামুটি পি কিউ এরা এ বিন্দুতে ছেদ করেছে, এটা আমাদের ও। এবার দেখো এই কোণটা আমাদের বলে দিয়েছে কত, 60 ডিগ্রি। এখান থেকে ও থেকে যদি এই পি বিন্দু আর ও বিন্দু টানি তাহলে এটা কি হয়, এটা আমাদের লম্ব। এটা আমরা জানি যে স্পর্শ বিন্দুতে যদি ও আর স্পর্শ বিন্দু যোগ করি তাহলে এটা হয় লম্ব। একইভাবে এখানে আমরা টেনে দিলাম, তাহলে এটা আমাদের লম্ব অর্থাৎ 90 ডিগ্রি। এ একটা 90 ডিগ্রি পেয়েছি, এ একটা 90 ডিগ্রি পেয়েছি, এ একটা 60 ডিগ্রি পেয়েছি। তাহলে এই কোণের মান কত, কোণ পি ও কিউ কোণ ইকুয়াল টু এটা কত 100, এটা 90 90 90 90 100 80। তাহলে টোটাল যে পরিমাণ কোণটা একটা চতুর্ভুজের 3 কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। সরি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে পেলাম 90 90, তাহলে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 120। তো এখানে 180, 180 থেকে 7 চলে গেল, তাহলে 20। ওকে, 120 ডিগ্রি পেলাম। এবার দেখ, এবার একে যদি আমি যোগ করি, পি আর কিউ কে যোগ করলাম। ওকে, এবার আমাদের বলেছে এ পি কিউ অর্থাৎ এই কোণের মানটা বের করতে বলেছে আমাদেরকে। তাহলে এই কোণের মান, তাহলে আমরা যদি এই কোণটা বের করতে পারি, এই যে কোণটা রয়েছে এই কোণটা যদি বের করতে পারি তাহলে আমরা 90 ডিগ্রি থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে এই এ পি কিউ কোণটা আমরা পাবো। এটুকু তো আমাদের চিত্র অনুসারে বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি জানি, এই ও পি আর ও কিউ এরা সমান, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি ও পি ইকুয়াল টু ও কিউ। তাহলে এখান থেকে কোণ ও পি কিউ কোণ, ও পি কিউ কোণ ইকুয়াল টু কোণ ও কিউ পি কোণ। ওকে, তাহলে এই কোণ আর এখান থেকে ও পি কিউ কোণ এটা সমান। তাহলে এখান থেকে যদি দেখি এটা কত ডিগ্রি, 120 ডিগ্রি, তাই তো 120 180 থেকে, তাহলে আমি বলতে পারি যে এখান থেকে যে কোনো একটা কোণ কত হবে। অতএব ও পি কিউ কোণ ইকুয়াল টু 180 থেকে এই কোণটা বাদ দিলাম 120, আর তাকে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, কারণ এই দুই কোণের সমষ্টি পাবো এটুকু বিয়োগ করলে। কিন্তু তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে একটা কোণের মান পাবো, তাহলে কত হচ্ছে এখানে উপরে 60, তাকে 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি। ওকে, এবার দেখো এই কোণের মান আমি পেয়ে গেছি 30 ডিগ্রি ও পি কিউ কোণ। তাহলে এটাকে যদি এবার তাহলে এ পি কিউ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাই তো। তাহলে কত হচ্ছে বিয়োগ করে, চলো অঙ্কটা একটু তুলে নাও। ওকে,
চলো অঙ্কটা একটু তুলে নেবে। একদম মিলেছে। চলো 60 ডিগ্রি। চলো এবার পরে অঙ্কতে আমি যাচ্ছি। নিজে কয়েকবার প্র্যাকটিস করবে, যে কোনো অঙ্ক প্র্যাকটিস করে রাখবে। হয়তো মনে হলো যে একবার মিলে গেছে, পরের বারও মিলে যাবে, এটা খুব কম সংখ্যক হয়। এবার দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে এত পার্সেন্ট হওয়ায় সুনীল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাই সুনীল বাবুর মূলধন নির্ণয় করুন। আমাদের মোটামুটি একটা আছে 4%, আরেকটা রয়েছে 3.443। ওকে, এখানে দেখো 4% থেকে এখানে চলে গেল, অর্থাৎ কমে গেছে, এটুকু আমরা বুঝতে পারছি। আর আমাদের সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি, PRT/100, এটা তো আমাদের সুদ, I = PRT/100। তাহলে এখানে যে জিনিসগুলো দেয়া আছে সেটা লিখবে। এখানে আমরা একটু ধরে নেব, ধরি আসল, আসল P টাকা। ক্লিয়ার? তাহলে এখানে আমি শর্তে করব। শর্তে এখানে দেখো 4% যখন সুদ ছিল, আমাদের সময় কত, 1 বছর, তাই তো? তাহলে এখানে P ইনটু আর এর মান 4, সময় T, PRT/100, এটা হলো আমাদের I। 1 সময় আমাদের 1/100, এর থেকে আমরা বিয়োগ দেবো কত, যেহেতু আমাদের আসল পরিবর্তিত হয়নি, ই রয়েছে কত, 3, তাহলে 3 4 12, 13 14 15, তাহলে 15/4 ইন্টু 1/100 ইকুয়াল টু কত পরিবর্তিত হয়েছে, 60 টাকা। তাহলে এখানে দেখো, এবার তুমি চাইলে এখানে যদি কাটাকাটি করো তাহলে কাটাকাটি করতেই পারো, কিন্তু আমি চাইছি না কাটাকাটি করতে। তাহলে 4P বাই এখানে 100 মাইনাস এই 4 এখানে নিচে চলে আসবে, তাই তো? তাহলে 15P মাইনাস 400 ইকুয়াল টু 60। এবার দেখো এখানে কি হয়েছে, 4 নিচে এসে 100 সঙ্গে গুণ হয়েছে। এবার এর লসাগু কত, 400। তাহলে একে দিয়ে একে ভাগ করো, 4 4 4 16, 16P মাইনাস 15P ইকুয়াল টু 60। তাহলে এখানে পাচ্ছি কত, এটার সাথে এটা গুণ করে দাও, আর এখানে বিয়োগ করে কত হচ্ছে, P ইকুয়াল টু 4 6 24, একটা দুটো, একটা তিনটে শূন্য। ওকে, তাহলে 24,000 টাকা পাচ্ছে, তাই তো? এটা আমি তোমাকে রাফ কেস একটু করে দিলাম। এখানে দুটো জিনিস লিখতে হবে, যে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট হয়, তারপর এখানে আসল লিখলাম। একটু লিখে নাও, নিজের মন মতো করে একটু লিখে নাও। মোটামুটি অনেকগুলোতে দেখিয়েছি, এখন শুধুমাত্র বোঝানোর পালা একটু। চলো এবারে পরে অঙ্ক করতে যাচ্ছি। পরের যে অঙ্কটা রয়েছে সেটা রয়েছে, শত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব 8 সেমি, তার দৈর্ঘ্য হিসাব করে। অর্থাৎ একটা বৃত্ত রয়েছে, তার ব্যাসার্ধ রয়েছে 17 সেমি। ওকে, দেখো এটা আমাদের বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ আমাদের 17 সেমি। ওকে, তাহলে এই বৃত্তের একটা জ্যা এই কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত। ওকে, ধরে নাম এ বি এর জ্যা। ওকে, ও কেন্দ্র। এবার এই ও এ যোগ করলাম, এটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত দেয়া আছে, 17। তাহলে এখান থেকে এটা ধরলাম ডি বিন্দুতে সেট করেছে। এখান থেকে যদি আমরা একটু দেখি এ ডি, তাহলে কত পাবো, পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ রুট ওভার অতিভুজ তার হোল স্কয়ার। তাহলে AD ইকুয়াল টু রুট ওভার অতিভুজ তার হোল স্কয়ার, অর্থাৎ AO তার হোল স্কয়ার মাইনাস
ওডি তার হোল স্কয়ার। ওকে, এখানে তো 8 ছিল তাই না? হ্যাঁ 8ই ছিল। এবার দেখো, এবার তাহলে এই ওডি এবি কে কয় ভাগে ভাগ করে? সমান দুটো ভাগে ভাগ করে, তাই না? তাহলে আমরা যদি এখানে এ ডি এর বদলে এ বি করে দিই এখানে, তাহলে একে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে একবারে আমি মানটা পাচ্ছি, তাই তো? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হচ্ছে তো? এখানে দেখো, তাহলে 2 ইনটু রুট ওভার এখানে 17 তার হোল স্কয়ার মাইনাস অফ 8 তার হোল স্কয়ার, তাহলে 2 ইনটু 17 তার হোল স্কয়ার কত হয়? 2 8 9 মাইনাস অফ 64, বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে 225, 2 to 5 যা হচ্ছে 15, তাহলে 15 গুণ 30। ওকে, তাহলে এই যে আমার একটা জ্যা রয়েছে, এই জ্যাটার দৈর্ঘ্য কত পাচ্ছি? 15 সেমি। জ্যায়ের দৈর্ঘ্যটা কত পাচ্ছি? 15 সেমি। আর লেখা তো আগে ভাগে শিখেছো, চলো একটু লিখে নেবে। এখানে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের সব ও এ ইকুয়াল টু 17 সেমি ইকুয়াল টু ব্যাসার্ধ, আর এ বি একটা জ্যা যা কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত। ওকে, এইভাবে একটু লিখে নিলে বেশ সুন্দর লাগবে লেখাটা। এরপর শুধু মানগুলো পুট করে দিয়ে, সূত্র বসিয়ে দিয়ে মানগুলো পুট করে দিলে হয়ে গেল অঙ্কটা। ওকে, এবার দেখো পরের যে অঙ্কটা রয়েছে, একটা নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। একটা নিরেট অর্ধগোলক, নিরেট কেমন হয়? এটা ধরো, চিত্রটা ঠিক হয়নি, এটা যা হয়েছে দেখো, এটা নিরেট একটা অর্ধগোলক। ওকে, তাহলে আমরা এর ইটা কি লিখতাম? আয়তন ইকুয়াল টু, পুরো আয়তনটা কত ছিল? পুরো আয়তন ছিল 4/3 পাই আর কিউব। আমার অর্ধেকের আয়তন কত? তাহলে একে 2 দিয়ে ভাগ করতাম, তাহলে এখানে আমাদের কত আসতো? 2। আর এর আয়তন ক্ষেত্রফল কত? একটা এই 500 তলের ক্ষেত্রফল একটা 2 পাই আর স্কয়ার। ওকে, আর এই যে একটা পৃষ্ঠ তৈরি হয়েছে কাটার ফলে, তাহলে এর ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, তাই তো? এটা যদি একটু সোজা করে দেখি তাহলে এটা এরকম হবে, অর্থাৎ এই পৃষ্ঠতলটাকে এরকম দেখতে থাকবে। তাহলে এটা একটা বৃত্ত, তাহলে এর ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। তাহলে এখানে কত হলো? 3 পাই আর স্কয়ার। তাহলে আমাদের বলেছে এই যে আয়তন আর এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এরা সমান। তাহলে এখান থেকে দেখো, এখানে আমরা কি লিখব? ধরি এর ব্যাসার্ধ আর কিউব, সরি আর একক। ওকে, তাহলে আয়তন এর সূত্রটা লিখলে অর্ধগোলকের আয়তন এবং অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এত, শর্ত অনুসারে এত ইকুয়াল টু এত, তাই তো? এবার পাই পাই কেটে দাও, এবার আর স্কয়ার দিয়ে যদি আর কিউব কে কাটো তাহলে এখানে আর থাকছে, তাই তো? তাহলে এখানে আর ইকুয়াল টু এই 3 ওই পাশে 3 এর সঙ্গে গিয়ে গুণ হচ্ছে আর 2 গিয়ে ভাগ হচ্ছে, তাহলে 9/2 ইকুয়াল টু 4.5। ক্লিয়ার হলো? আশা করি পুরো ক্লিয়ার হয়েছে। এবার দেখো, এটা বইয়েরই অঙ্ক, আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো, এবার বেশ কয়েকবার দেখানো হয়েছে। এবার তারপরে যে অঙ্কটা রয়েছে, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত? এটা তুমি সেট 4 এর কোশ্চেন নম্বর 4 এর 12তে চলে যাও। সেট 4 এর কোশ্চেন 4 এর 12 নম্বরের যে প্রশ্নটা, এটা আমি একবার করিয়ে দিয়েছি, সেটা থেকে একবার দেখে নাও। চলো, এবার তারপরে প্রশ্নে আমি যাচ্ছি। দেখো, ওকে, পরে যে প্রশ্নটা আছে যে একটা আয়তঘনের মাত্রাগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 12 নম্বরটা দেখো,
এখানে 12, একটা দেয়া আছে 4, 6, 8। ওকে, মাত্রাগুলো যদি গুণ করি তাহলে এটা আমাদের কি পাই? আয়তন পাই, তাই তো, বা ঘনফল পাই। এবার তারপরে আরো একটা দেয়া আছে, সেটা তোমাদের এখানে একটু কমা দেয়া হবে, 8,2h - 1,2। এখানে কমাটা নেই, সেটা একটু দিয়ে নেবে, প্রশ্নে একটুখানি ভুল আছে। এবার দেখো কি বলেছে, এদের মাত্রাগুলো দেয়া আছে, ধরে নিলাম দুটোর মাত্রা দেয়া আছে। এবার কি বলেছে, যদি আয়ত ঘন দুটির ঘনফল সমান হয় তাহলে এইচ এর মান কত সেটা করি। তাহলে অর্থাৎ এই বাহুগুলো যদি গুণ করি, 8 গুণ 2h - 1 × 2, এরা বলেছে সমান। ওকে, দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা এই যে 4 দিয়ে কে কাটো তাহলে কত হচ্ছে? 2। ওকে, এই 2 দিয়ে এই 4 কে কাটো তাহলে কত হচ্ছে? 2। এই 2 দিয়ে এই 3 কে কাটো তাহলে কত? 6 কে কাটো তাহলে হচ্ছে 3, 3 দুগুণা 6 ইকুয়াল টু 2h - 1। 1 এই পাশে আসলে কি হবে? যোগ হবে, 6 + 1 ইকুয়াল টু 2h, বা 7 ইকুয়াল টু 2h। অতএব h ইকুয়াল টু 7/2 ইকুয়াল টু 3.5। ক্লিয়ার হলো? আশা করি পুরো জিনিসটা তুমি বুঝতে পেরেছো। পরীক্ষার সময় আসলে সঠিকভাবে করতে পারবে। যদি আমার সঙ্গে পুরোটা ভিডিও থেকে থাকো তাহলে লিখে দাও শুধুমাত্র আই হ্যাভ ডান, তাহলে আমি বুঝতে পারবো যে পুরোটা ভিডিও তুমি আমার সঙ্গে ছিলে। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। এর আগের প্রশ্নটা অবশ্যই সেট 4 এর কোশ্চেন নম্বর 4 এর 12তে আমি করে দিয়েছি, এবং আরো একটা সেটে ছিল। আশা করি যারা পুরো সেটগুলো দেখছো আমার, তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কেউ না দেখে থাকো তাহলে আগের সেটগুলো প্লে লিস্টে পেয়ে যাবে, সমস্ত জায়গায় পেয়ে যাবে, অ্যাভেলেবেল রয়েছে। সুতরাং সেখান থেকে দেখে নিতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে রয়েছে। আবার দেখা হবে, আবার কথা হবে। তার আগে বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, আর কমেন্টে জানাও, সবকিছু জানাও যেগুলো তোমাদের মনে ইচ্ছা হয়। চলো, টাটা।